আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। নৌকার ভোট লাঙ্গলে পড়বে, বিএনপিকেও ভোট দিতে পারে, তবে জামাতকে ভোট দেবে না, আত্মবিশ্বাসী জিএম কাদের। ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন। জামাতের পর ইসলামী আন্দোলনের মহাসমাবেশের ঘোষণা। ঢাকায় জেকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে। এবং সর্বশেষ জানাবো রাজনীতি বিশ্লেষকদের অভিমত, বক্তব্য রাষ্ট্রনায়কচিত ও সময় উপযোগী। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। নৌকার ভোট লাঙ্গলে পড়বে, বিএনপিকেও ভোট দিতে পারে, তবে জামাতকে ভোট দেবে না, আত্মবিশ্বাসী জিএম কাদের। গত কয়েক মাস ধরে নিশ্চুপ থাকার পর অবশেষে মুখ খুললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তাকে এবং তার দলকে ঘিরে জাতীয় রাজনীতি উত্তপ্ত থাকলেও তিনি নিশ্চুপ ছিলেন। ১.৫ দশক আওয়ামী লীগের সঙ্গে থাকার পরও জাতীয় পার্টিকে আবারও ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হতে পারে বলে মনে করেন এই নেতা। আওয়ামী লীগের ভোটে দলটিকে বিরোধী দলের আসনে বসানো হতে পারে, সম্প্রতি এমন অভিযোগ চাউর হয়। জিএম কাদের সরাসরি এটা অস্বীকার না করলেও নৌকার ভোট লাঙ্গলে পড়বে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন। একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগের যারা ভোটার তাদের কি নাগরিকত্ব বাতিল করা হয়েছে? ভোটার তালিকায় কি তাদের নাম থাকবে না? তারা কি ভোট দেবেন না? এমন কি কোনো ঘোষণা দেওয়া হয়েছে? তাহলে তারা যদি আমার পার্টিকে ভোট দেন তবে কেন আশঙ্কা? জাতীয় পার্টির এই নেতা বলেন, আওয়ামী লীগের ভোটাররা আমাদের ভোট দেবে, আর যদি বিএনপি তাদের ভালো সুযোগ সুবিধা দেয়, ভোটে জিতলে বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয়, তবে তারা বিএনপিকেও ভোট দিতে পারে, তবে জামাতকে ভোট দেবে না। জিএম কাদের মনে করেন আওয়ামী লীগ সহ সব দল নির্বাচনে অংশ নিলে গ্রহণযোগ্যতা বাড়বে। তিনি বলেন, জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখন আমরা বাধা দিয়েছি, এগুলো দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি। সবাইকে নিয়ে নির্বাচন না করলে নির্বাচন ভালো হবে না, তবে এটা এখন বললেই আমাকে দেশদ্রোহী বলা হবে। ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, বিএনপিকে কোণঠাসা করে জামাতকে সামনে আনার চেষ্টা চলছে। আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে নয়, নতুন সরকারের অধীনে হতে হবে। সম্প্রতি আরেক দফা ভাঙনের পর জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি করছেন জিএম কাদের। ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন। পঞ্চগড়ে টানা ঘন কুয়াশা ও কনকনে শীতে জনজীবন দিন দিন আরও বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলায় তেঁতুলিয়ার তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতা ও দীর্ঘ সময় ধরে কুয়াশা থাকার কারণে শীতের অনুভূতি তীব্র হয়ে উঠেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০%। ভোর থেকে সকাল পর্যন্ত সড়ক, মাঠ ও ঘাট ঘন কুয়াশায় ঢেকে থাকায় দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যায়, ফলে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এর আগের দিন সকাল ৯টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। সেদিনও বাতাসের আর্দ্রতা ছিল ১০০%। ঘন কুয়াশার কারণে সকাল পর্যন্ত স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, তবে বিকেলের দিকে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিলেছিল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। সকালের পর থেকে আবার শীতের তীব্রতা বাড়তে থাকে এবং বৃষ্টির মতো শিশির ঝরতে থাকে। টানা কুয়াশা ও কনকনে শীতের সকালে অনেকে কাজে যেতে পারছেন না। শীত নিবারণের জন্য বিভিন্ন এলাকায় মানুষকে খড়কুটা জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। চাকলাহাট এলাকায় দিন মজুর সালাম বলেন, সকালে কাজে বের হতে পারছি না, কুয়াশায় হাত পা জমে যায়, আগুন না পোহালে শরীর চলে না। কৃষি শ্রমিক রবিউল বলেন, সকালে মাঠে নামতে দেরি হচ্ছে, ঠান্ডায় কাজ করা খুব কষ্টকর হয়ে গেছে। অটো চালক নজরুল ইসলাম বলেন, কুয়াশার কারণে সামনে কিছু দেখা যায় না, হেডলাইট জ্বালিয়েও ভয় নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। জামাতের পর ইসলামী আন্দোলনের মহাসমাবেশের ঘোষণা। শহীদ ওসমান হাদিস প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবিতে এবং গণভোজে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এই মহাসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকায় জেকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে। ঢাকায় শীত আরও জোরালো হচ্ছে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা বাতাস, যার ফলে রাজধানী ও আশপাশের এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.0 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গত রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং শীতের অনুভূতিও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। রাজনীতি বিশ্লেষকদের অভিমত। বক্তব্য রাষ্ট্রনায়কচিত ও সময় উপযোগী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যকে ইতিবাচক, রাষ্ট্রনায়কচিত ও সময় উপযোগী হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, এ ধরনের বক্তব্যই মানুষের প্রত্যাশিত ছিল। তিনি তার বক্তব্যে সব বিষয় পরিষ্কার করেছেন। একদিকে তিনি দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়েছেন, একই সঙ্গে তা বাস্তবায়নে সবার সহযোগিতাও চেয়েছেন। তিনি সবার ঋণের কথা স্বীকার করেছেন, একই সঙ্গে 71, 90 ও 24কে এক সুতায় গাঁথতে যাবার কথাও জানিয়েছেন, যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তারা আরও বলেন, তারেক রহমান সত্যিকার অর্থে রাষ্ট্রনায়কচিত বক্তব্যই দিয়েছেন এবং এ মুহূর্তে এ ধরনের বক্তব্য খুবই দরকার ছিল। এতদিন তিনি একটা দলের প্রধান ছিলেন, কিন্তু এখন থেকে তিনি একজন জাতীয় নেতার দায়িত্ব নিলেন। এই রূপান্তরটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন। সামনের দিকে তারেক রহমানের বিভিন্ন চ্যালেঞ্জের কথাও স্মরণ করিয়ে দেন এই বিশিষ্টজনেরা। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন থেকে ফিরে বৃহস্পতিবার ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে প্রায় 17 মিনিটের বক্তব্য দেন তারেক রহমান। তার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন, তিনি অনেক ভালো বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যের সব বিষয় পরিষ্কার করেছেন। তিনি জুলাই গণ অভ্যুত্থান ও আধিপত্যবাদ নিয়ে কথা বলেছেন, তিনি হাদির কথাও বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে বলেছেন, তিনি সবার ঋণের কথা স্বীকার করেছেন। তারেক রহমান বক্তব্যে জাতির ঐক্যের কথাও বলেছেন। এগুলো খুবই ইতিবাচক। তার এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বলে আমি মনে করি। দিলারা চৌধুরী আরও বলেন, বিএনপি সম্পর্কে নানা ধরনের ইতিবাচক প্রচারণা ছিল। অনেকেই বলার চেষ্টা করেছে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, যেগুলো সত্য নয়। কিন্তু অনেক সময় প্রচারণার কারণে মানুষ এগুলোকে সত্যের চেয়ে বেশি বিশ্বাস করে। তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে সেই নেতিবাচক ধারণাগুলো দূর হয়েছে। এখন তার কথাগুলো কাজে রূপান্তরিত করতে হবে। আমরা আশা করি এগুলো তিনি করবেন এবং দেশকে তিনি তার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ক গবেষক আলতাফ পারভেজ বলেন, তারেক রহমান তার বক্তব্যে 71, 90 ও 24কে এক সুতায় গাঁথতে চাইছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গত বছর গণ অভ্যুত্থানের পর কিছু অসৎ জনগোষ্ঠী 71কে 24-এর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছে। আমি মনে করি তারেক রহমান খুবই সঠিকভাবে এই অপচেষ্টা বন্ধ করে দিলেন। আরেকটি বিষয় তিনি তুলে ধরেছেন, নিরাপত্তা। এখন বাংলাদেশের বড় একটা ইস্যু। গত 17 মাস আমাদের আতঙ্ক ও মব সংস্কৃতির ভয় কেটেছে। আগুন, ভাঙচুর সহ নানা বিষয়ে মানুষ অস্থির ছিল। ফলে তিনি নিরাপত্তার বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে বলেছেন। তিনি বক্তব্যে বিভিন্ন সম্প্রদায়ের নাম উল্লেখ করে সম্প্রীতির কথা বলেছেন, সবাইকে নিয়ে এগিয়ে দেশ গড়ার কথা বলেছেন। আলতাফ পারভেজ আরও বলেন, শান্তি ও দেশের উন্নয়নের প্রশ্নে তারেক রহমান তার একটা প্ল্যানের কথা বলেছেন। আসলে মানুষও এটাই দেখতে চায় যে তাদের একজন শক্তিশালী নেতা আছেন এবং তাদের নিয়ে সেই নেতার একটা পরিকল্পনা আছে। তিনি দেশকে এগিয়ে নিতে চান। আমাদের দেশে অনেক সমস্যা, মানুষ চায় কেউ তা হয়ে তাদের উদ্ধার করুক। আমি মনে করি এটা বুঝেই তারেক রহমান তার প্ল্যানের কথা বলেছেন। তিনি যথাযথ সমস্যা চিহ্নিত করেছেন এবং সেই সঙ্গে বলেছেন তার কাছে একটা প্ল্যান আছে, এটি আসার কথা। সাধারণ মানুষ তার কথা ভালোভাবে নিয়েছে। এখন যেটা হলো তা হচ্ছে মানুষের এই প্রত্যাশার বোঝা তার কাঁধে ভার করে থাকলে। ফলে আজ থেকে তার সামনে একটা চ্যালেঞ্জিং তৈরি হলো। এতদিন তিনি একটা দলের প্রধান ছিলেন, আজ থেকে তিনি একজন জাতীয় নেতার দায়িত্ব নিলেন। এই রূপান্তরটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আজকের দিনটা তার জন্য একটা সোনালী দিন, কিন্তু একই সঙ্গে চ্যালেঞ্জটাও শুরু হলে বলে মনে করেন দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ক এই গবেষক। রাজনীতি বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান বলেন, তার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে,
কিন্তু এই চ্যালেঞ্জই তাকে একজন সত্যিকার স্টেটসম্যান হিসেবে নিজেকে প্রেজেন্ট করার সুযোগ তৈরি করে দিয়েছে। প্রতিটি সেক্টর ধরে ধরে তার প্ল্যান আছে। আমরা যতদূর জানি এগুলো নিয়ে বেশ কিছু টিম কাজও করছে। ফলে আমরা যেমন প্রত্যাশা করেছিলাম তিনি সেরকম রাষ্ট্রনায়কচিত বক্তব্য দিয়েছেন। এটা খুবই দরকার ছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি সবাইকে সংযুক্ত করার কথা বলেছেন। সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলা, সবার নিরাপত্তার কথা বলা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তিনি বারবার সৃষ্টিকর্তার সাহায্য চেয়েছেন। তিনি আরও বলেছেন সবকিছু মিলে ইট ওয়াজ এ ভেরি ব্যালেন্সড অ্যান্ড কম্প্রিহেন্সিভ স্পিচ। তারেক রহমান তার বক্তব্য খুব বেশি লম্বা করেননি। এটা আসলেই খুব ভালো, কারণ মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। তিনি তাদের বেশি সময় আটকে রাখেননি। এটা খুবই ইতিবাচক। এখন সামনে দেখতে হবে এগুলো নিয়ে তিনি কত ভালো কাজ করে উঠতে পারেন। আমি মনে করি এক্ষেত্রে তার যথেষ্ট আন্তরিকতা আছে। এখন দল ও দেশের মানুষকে নিয়ে তিনি এগুলো কতটা বাস্তবায়ন করতে পারেন সেটা সময়ই বলে দেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।